দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই সময় প্রত্যেকদিন আজ নজরে যে সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরি, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে সেই ছবি তুলে ধরে। এবং আজ শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, সারনা ধর্ম সহ সারনা ধর্মের কোড সহ একাধিক দাবিতে, আদিবাসী রাষ্ট্রের একাধিক দাবিতে কিন্তু আদিবাসী সংগঠনের অভিযান কর্মসূচি সকাল থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে আদিবাসী সেঙ্গেল অভিযানের। পুরুলিয়ার দিকে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম, সেখানে প্রায় 4 ঘন্টা পর রেল অবরোধ উঠে গিয়েছে এবং একাধিক শর্ত রেখেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। তবে যেখানে যেখানে তারা শর্ত সাপেক্ষে বন্ধ অবরোধ তুলে নিয়েছে, সেই সমস্ত জায়গায় তারা আগামী দিনে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তাদের যদি কোনো রকম কোনো দাবি পূরণ না হয়, আদিবাসী সংগঠনের ডাকে ভারত বন্ধ। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং থমকে গিয়েছে যান চলাচল, যেরকম ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, পাশাপাশি বাস চলাচলেও কিন্তু এই বন্ধ প্রভাব ফেলেছে। সারনা ধর্ম কোডের দাবিতে বন্ধের প্রভাবে বন্ধ রেল চলাচল। 12 ঘন্টা ভারত বন্ধের ডাক, আদিবাসী সংগঠনের ডাকে ভারত বন্ধ। আদিবাসী রাষ্ট্র সারনা ধর্ম কোডের দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান, 12 ঘন্টা বন্ধের ডাক তাদের। বিভিন্ন জায়গায় তারা ধামসা মাদল বাজিয়ে একেবারে রেল লাইনের মধ্যে তারা মিছিল করছেন এবং ধর্মঘট, যেমনটা ভারত বন্ধের তারা ডাক দিয়েছেন। এই বন্ধের প্রভাব পড়েছে বাঁকুড়া, পাশাপাশি আসানসোল, পুরুলিয়াও কিন্তু এই বন্ধের প্রভাব পড়েছিল। তবে বেশ কিছুক্ষণ আগে এই অবরোধ বন্ধ উঠে যায়। 12 ঘন্টার বন্ধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের। সারনা ধর্ম কোডের দাবিতে এই বন্ধ, রেল লাইনে নেমে রীতিমতো মিছিল করতে দেখা গেল আদিবাসী সংগঠনকে। সেই ছবিও তুলে ধরলাম আপনাদের সামনে। বারো ঘন্টা বন্ধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের। রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার তারা বন্ধের এর আগেও আন্দোলনে নেমেছেন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সব্যসাচী। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, একদম দেখতে পাচ্ছি তোমার পেছনে লাগাতার তারা অবস্থান বিক্ষোভ যে করছেন সকাল 6টা থেকে। এই মুহূর্তে সেখানকার কি ছবি, কি বলছেন তারা, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। দেখো ভাস্বতী, সকাল 6টা থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজলের আদিনা স্টেশন। সেই আদিনা স্টেশনে কিন্তু সারনা ধরম পৃথক কলম কোডের দাবিতে 12 ঘন্টার যে বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড ডিসেম পার্টি, সকাল 6টা থেকে কিন্তু সেই বন্ধ চলছে। আমরা যদি এই রেল স্টেশনের দুই প্রান্তই দেখি, এক প্রান্তের ছবি আমরা দেখালাম, কিন্তু অন্য প্রান্তের ছবি যদি দেখি, গোটা বিস্তর রেল লাইন ধরে আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড ডিসেম পার্টির যারা কর্মী রয়েছে তারা কিন্তু রেল লাইনের উপরে বসে রয়েছেন। তারা কিন্তু এই যে তাদের এই ধর্মঘট, সেই বন্ধ, তারা কিন্তু বলছে যে সন্ধ্যা 6টা অবধি তাদের এই 12 ঘন্টার বন্ধ চলবে। তারা কোনোভাবেই ট্রেন চলতে দেবেন না, তারা সমস্ত কিছু বন্ধ রাখবেন। আমরা এখানে স্থানীয় নেতৃত্বরা রয়েছে, স্থানীয় নেতৃত্বদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই যে তাদের এই ধর্মঘট বা বন্ধ, সেটা তাদের কি বিষয় এবং কতক্ষণ বন্ধ চলবে। এবং দেখেন, আমরা বিভিন্ন কারণে আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই ভারত বন্ধের ডাক দিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতা মানতান সালখান মুর্মু। আজকে আমাদের 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি এই রেল অবরোধ বা বিভিন্ন রাজ্য সড়ক অবরোধ থাকবে। তো দেখে আমাদের এই প্রকল্পটা চলছে রানিং অবরোধ। এখন দেখা যায় কেন্দ্র কমিটির নেতৃত্ব আমাদের যে সিদ্ধান্ত দেবে সেটা মোতাবেকে আমাদেরকে যেতে হবে। দেখো ভাস্বতী, আমরা কথা বললাম যে এখানে যে মালদা জেলা নেতৃত্ব রয়েছে তাদের সাথে কথা বললাম। আমাদের এখানে রয়েছে এই যে আদিবাসী সেঙ্গেল, একেবারে সব্যসাচী, আরো যারা রয়েছেন অনেকেই যারা স্লোগানিং দিচ্ছেন, একেবারে রেল লাইনে নেমে তারা অবরোধ করছেন, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, কি বলছেন তারা, কি দাবি তাদের, আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে কিভাবে তারা তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন? আমরা অবশ্যই তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের উত্তরবঙ্গ জোনাল সভাপতি এখানে রয়েছেন। আমরা তার আগে জানবো যে এই যে অবরোধ তারা কতক্ষণ চালাবেন এবং কি দাবি রয়েছে তাদের। দেখুন, আমরা আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আজকে ভারত বন্ধ চলছে। আমাদের এই আন্দোলন 12 ঘন্টা ভারত বন্ধ আছে। এই 12 ঘন্টা ভারত বন্ধের মাধ্যমে আমাদের কর্মসূচি রেল রোড চাক্কা জাম মাধ্যমে চলছে। আমরা এখন রেলের পাটরির উপরে আছি, আমাদের আন্দোলন চলবে। এখন 12 ঘন্টা আমাদের টার্গেট আছে, 12 ঘন্টার অবধি চালিয়ে যাব। কিন্তু কেন্দ্র কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত মোতাবেকই আমাদের এই
বনটাকে আমরা প্রত্যাহার করব। তো এখনো পর্যন্ত আমাদের রানিং চলছে এই বন্ধ, যতক্ষণ পর্যন্ত আমাদের সারনা ধর্মের কোর্টের কোনো বার্তা আসবে না কেন্দ্র কমিটির পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের চালিয়ে আছে। এখনো আমাদের জনসাধারণ এবং আমাদের কর্মীবিন্দু দূর দূরান্ত থেকে আসছে, এখনো অনেক মানে এখনো আসে পৌঁছায়নি। দেখো ভাস্বতী, যেটা উত্তরবঙ্গ জোনাল নেতৃত্ব যেটা বলছিল, তারা কিন্তু এই অবরোধ চালিয়ে যাবেন। এখনো বহু কর্মী তারা রাস্তায় আটকে আছে, তারা আসার চেষ্টা করছে। আমরা দেখানোর চেষ্টা করবো, একদম রেল লাইনের উপরে বসে রয়েছেন সমস্ত কর্মী সমর্থক, তারা রেল অবরোধ করেছেন। আমরা এখানে কিছু মহিলা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কি দাবিতে এখানে বসে আছে। বলছি, দিদি কোথা থেকে এসছেন? আমরা কোথা থেকে এসেছি? আমরা এসেছি 20 মাইল থেকে। এখানে কি করছেন? এখানে আমরা সারনা ধর্মের কলঙ্কট নিতে এসেছি। আমরা আদৌ থেকে আন্দোলন করছি বা চাকা জাম করছি, কিন্তু এখন পর্যন্ত পাইনি। তার জন্য আমরা মানে এখানে সারনা ধর্মের কলঙ্কট নেওয়ার জন্য এখানে আন্দোলন করছি বা রেলের চাকা জাম করতে এসেছি। কি চাইছেন? সারনা ধর্মের কলঙ্কট চাইছি আমরা। আজকে কোথায় এখানে? এটা আজকে আদিনা রেল স্টেশন। কখন থেকে বসে আছেন? কখন থেকে? সকাল 6টা থেকে কতক্ষণ বসবেন? 12টা পর্যন্ত। 12 ঘন্টার কথা আছে, কিন্তু 12টা পর্যন্ত বসবো। যতক্ষণ মানে উপর থেকে যতক্ষণ বলবে না যে আমরা সারনা ধর্মের কলঙ্কট পাবো, ততক্ষণ এখানে বসে থাকবো। একেবারে ভাস্বতী, আমরা যেটা জানলাম যে তারা সারনা ধর্মের জন্য তারা আন্দোলনে বসেছে। এই যে রেল অবরোধ, এই অবরোধের জেরে যেটা রেল দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বালুরঘাট এক্সপ্রেস মালদা স্টেশনে আটকে রয়েছে কুলিক এক্সপ্রেস যেটা শামসি স্টেশনে আটকে রয়েছে। এছাড়াও মালদা ইউরিয়া মালগাড়ি যেটা আটকে রয়েছে কুমারগঞ্জ স্টেশনে, এবং গঙ্গারামপুর স্টেশনে আটকে রয়েছে তেভাগা এক্সপ্রেস। এছাড়াও একাধিক ট্রেন কিন্তু বিভিন্ন দূরপাল্লার ট্রেন তারা আটকে যাচ্ছে। পাশাপাশি আজকে মালদা টাউন স্টেশনে অমৃত ভারত এক্সপ্রেসের যে অনুষ্ঠান রয়েছে, তার একটা প্রভাব কিন্তু পড়তে চলেছে এই রেল অবরোধের জেরে, এমনটাই খবর ভাস্বতী। একেবারে সর্বশেষে রেল কর্তৃপক্ষ তারা কি বলছেন এখনো পর্যন্ত? বিকল্প কি কোনো ভাবনা রয়েছে এই রেল চালানোর? কারণ যেভাবে এই রেল অবরোধ চলছে, বেলা বাড়ার সাথে সাথে অবরোধ আন্দোলন বাড়ছে। হ্যাঁ, একেবারেই ভাস্বতী, ইতিমধ্যেই রেল দপ্তরের পক্ষ থেকে বারংবার স্থানীয় নেতৃত্বদের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, রেল অবরোধ সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ এই রাস্তা দিয়ে কিন্তু 10টার পরেই বন্দে ভারত এক্সপ্রেস পার হওয়ার কথা, সুপারফাস্ট এক্সপ্রেস। সেই বন্দে ভারত এক্সপ্রেস পার হওয়ার আগে কিন্তু অবরোধকারীদের বলা হচ্ছে যে তারা যাতে অবরোধ প্রত্যাহার করে। ইতিমধ্যেই আদিনা স্টেশনে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু অবরোধকারীরা জানাচ্ছে যে তাদের উপর উচ্চ নেতৃত্বের নির্দেশ না মানা পর্যন্ত, উপর থেকে যতক্ষণ নির্দেশ না আসছে কিংবা তাদের এই দাবি কেন্দ্রীয় সরকার যতক্ষণ না মেনে নিচ্ছে, তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়েই যাবে। একেবারে, এবং সেই জায়গায় যেমনটা তুমি বলছিলে যে রেল বিভিন্ন ট্রেন আটকে রয়েছে, যাত্রীরা তারা কতটা ভোগান্তির মুখে পড়ছেন? সকাল থেকে নিত্য যাত্রীরাও রয়েছেন এবং দূর দূরান্তের যাত্রীরাও রয়েছেন। একেবারে দেখো, সকাল থেকে যে রেল অবরোধ, এখানে কিন্তু বহু যাত্রী রয়েছেন, তারা কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে এসেই দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু ভেবেছিলেন যে সকালে ট্রেন আসবে, কিন্তু সকাল থেকেই যেভাবে দুই সংগঠনের পক্ষ থেকে রেল অবরোধ শুরু হয়েছে, ফলে আদিনা স্টেশনে আসার আগে কিন্তু বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে, যার কারণে যে সমস্ত যাত্রী যারা বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিলেন, তারা এসে কিন্তু প্ল্যাটফর্মে আটকে রয়েছে। তারা সকাল 6টার পরে থেকেই তারা বিভিন্ন প্ল্যাটফর্মে আটকে রয়েছে। তারা চাইছেন যে এই যে দুই সংগঠনের দাবি, সেই দাবি মেনে নেওয়া হোক এবং ট্রেন চলাচল স্বাভাবিক হোক, ফলে তারা নিজেদের গন্তব্যে যেতে পারবে। ভাস্বতীদি, একেবারে সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু আসানসোলের ছবিটা জানবো, সেখানে ঠিক কি পরিস্থিতি। উৎপল রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোন লাইনে আসানসোল থেকে। উৎপল, সেখানে ঠিক কি ছবি? বন্ধের প্রভাব কতটা পড়েছে? রেল চলাচল কতটা বাধার মুখে পড়ছেন সাধারণ মানুষজন, স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে? দেখো বাসন্তী, আজ সকাল 7টা নাগাদ প্রায় 1 ঘন্টা যে আদিবাসী সংগঠনের কিছু হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা যে সারনা ধর্ম কোড বাতিলের দাবিতে তারা প্রায় 1 ঘন্টা ধর্ণা প্রদর্শন করেন এবং ট্রেন আটকেও তারা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। কিন্তু সেখানে ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় এবং 1 ঘন্টা ট্রেন চলাচল সব হলেও
তারপর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষর তরফে যেরকম তুমি বলছো যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, বন্ধ কি এই অবরোধ কি এখনো চলছে, কি জানাচ্ছে আদিবাসী সংগঠন? তাদেরকে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং এখনো পর্যন্ত আমরা কোনো রেল আধিকারিকের সাথে যোগাযোগ করতে পারিনি। আমরা পিআরওর সাথে করে হয়তো একটু পরে জানা যাবে। কিন্তু যে তারা যে আদিবাসী সংগঠনের তারা অর্থাৎ আদিবাসী সংগঠন তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আন্দোলন আরো ঝাঁঝ বাড়াবেন, এমনটাই তো তারা বলেছে যে বৃহত্তর আন্দোলনে যাব, যদি আমাদের দাবি যদি পূরণ না হয় তারা আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে প্রস্তুত। একেবারে আসানসোলের ছবিটা আমরা জানলাম যে আসানসোলে কিন্তু ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে রেল পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু বিষয় তাদেরকে দাবি দেওয়া জানানো হয়েছে এবং দাবি দেওয়ার পর তারা বেশ কিছু শর্ত দিয়েছে এবং সেগুলো যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে তারা আন্দোলনের কিন্তু ঝাঁঝ আরো বাড়াবেন। আপনাদের সামনে যেরকম তুলে ধরছি একাধিক জায়গার ছবি, আসানসোলের ছবি, মালদার ছবি, বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আসানসোলে রেল পুলিশ তারা কিন্তু যথেষ্টই তৎপরতার সাথে অবরোধকারীদের তুলিয়ে দিয়েছে, কারণ যাত্রী সাধারণ তারা ভোগান্তির মুখে পড়েছেন। মালদহে রেল অবরোধ ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে কিন্তু আন্দোলনের ঝাঁজ সকাল থেকে একই রকম। সকাল 6টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। আদিবাসী সেঙ্গেল অভিযানের একাধিক দাবিতে আজ ভারত বন্ধের ডাক দিয়েছে তারা। পাশাপাশি বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তবে বাঁকুড়াতেও কিন্তু রাস্তা অবরোধ করেছেন আদিবাসী সেঙ্গেল অভিযান, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 12 ঘন্টা বন্ধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের। পাশাপাশি আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি রেল অবরোধের, অন্যদিকে বাঁকুড়ায় রাস্তা অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযানে। স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে ফোন লাইনে। স্বরূপ, বাঁকুড়ায় কতটা প্রভাব পড়েছে? দেখো, বাঁকুড়াতে তেমন ভাবে যে সেঙ্গেল অভিযানের ডাকা যে চাকা জাম কর্মসূচি তা কিন্তু তেমন ভাবে প্রভাব পড়েনি। তবে বাঁকুড়ার ছাতনার জোরহাটে ছাতনা সালতোড়া যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাদের যে মূলত দাবি, সেই দাবি নিয়ে, এবং তা নিয়ে কিন্তু সেখানে কিন্তু অবরোধ কর্মসূচি চলছে, এখনো কিন্তু সেখানে কর্মসূচি চলছে। তবে বাঁকুড়াতে কোথাও কিন্তু রেল অবরোধ কর্মসূচি করতে দেখা যায়নি আদিবাসী সেঙ্গেল অভিযানের আন্দোলনকারীদের। তবে তাদের যে দাবি, সেই দাবির সমর্থনে যে আজকের যে মূলত যে চাকা জাম কর্মসূচি নেওয়া হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে যে ডাক দেওয়া হয়েছে, তাতে মোটের উপর বাঁকুড়া জেলাতে তেমন ভাবে তার আঁচ কিন্তু পড়েনি। তবে জঙ্গলমহলের কিছু কিছু জায়গায় পড়েছে, যেমন বাস চলাচলের ক্ষেত্রে কিছু কিছু প্রভাব পড়েছে। অন্যান্য প্রান্তে যেমন বাঁকুড়ার বিষ্ণুপুর, বাঁকুড়া শহর, এই সমস্ত এলাকাতে বন্ধের বা চাকা জামের কোনো প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। একেবারে, এবং সেই জায়গায় বাঁকুড়ায় যেরকম তুমি বলছিলে যে রাস্তা অবরোধ করেছেন সেখানে আদিবাসী সেঙ্গেল অভিযান, পরবর্তীতে আর কি কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, সকালবেলায় তারা যে কর্মসূচি কথা জানিয়েছিল যে তারা ঝাঁটিপাহাড়িতে রেল অবরোধ করবেন, কিন্তু সকাল থেকে ঝাঁটিপাহাড়িতে রেল অবরোধ কর্মসূচি করতে দেখা যায়নি আন্দোলনকারীদের। এবং সেই আন্দোলনকারীরা যারা মূলত ঝাঁটিপাহাড়িতে রেল অবরোধ কর্মসূচি করার কথা বলেছিলেন তারা রাস্তা অবরোধ শুরু করেছেন। এবং তাদের যেটা হুঁশিয়ারি, তাদের যেটা বক্তব্য, যে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি 12 ঘন্টা ধরে, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। কিন্তু ছাতনা সালতোড়ার মতন একটি গুরুত্বপূর্ণ রাস্তায় এই অবরোধের জেরে মূলত তার যে একটা সাধারণ মানুষজন যে সমস্যায় পড়েছেন সেটা কিন্তু একেবারেই চোখে পড়ছে। কারণ ছাতনা থেকে সালতোড়ার যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের জরিদার কাছে এই অবরোধের মানুষজনকে সমস্যায় পড়তে হয়েছে। একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার যে খবরের দিকে নজর রাখবো, অমৃত ভারত এক্সপ্রেসের আজ ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি পেয়েছে এই বাংলা, এবং এই অমৃত ভারত এক্সপ্রেসে 42 ঘন্টার মধ্যে মালদা থেকে ব্যাঙ্গালোরে পৌঁছতে পারবেন যাত্রীরা। মালদা থেকে এই ট্রেনটির উদ্বোধন আজকে করবেন ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে সারা হয়ে গিয়েছে। একেবারে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা ট্রেনটিকে। বেলা 11টায় ভার্চুয়ালি উদ্বোধনের পর ট্রেনটি একেবারে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রীদের জন্য একাধিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা রয়েছে এই ট্রেনটিতে।
22টি কামরা রয়েছে এবং তার মধ্যে যাত্রীদের জন্য, সাধারণ যাত্রীদের জন্য 8টি কামরা। সরাসরি যাব, সেখান থেকে রয়েছেন মালদা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, একেবারে সাজো সাজো রব মালদা এই স্টেশনে, দেখতে পাচ্ছি যে ছবি, এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি, নিরাপত্তার ছবিটা ঠিক কি এবং কতটা জোরদার প্রস্তুতি, যাত্রীরা তারা কতটা খুশি আজকের এই দিনটিতে নিয়ে? ধন্যবাদ, নমস্কার জানাই। এবং আমাদের সামনে যে 2024 সালে ভাস্বতী, আমি এই মুহূর্তে মালদা টাউন স্টেশনে রয়েছি এবং 1 নম্বর প্ল্যাটফর্মে একেবারে সুসজ্জিত অমৃত ভারত এক্সপ্রেস, রাজ্যের এবং ভারতবর্ষের প্রথম অমৃত ভারত মিলছে এবং বলা যায় যে ভারতীয় রেলের তরফ থেকে আজকে নতুনভাবে নতুন বছরের জন্য একটা উপহার তুলে দেওয়া হচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। কারণ এই ট্রেন পরিষেবা একেবারে সাধারণ মানুষদের জন্য। এই ট্রেনে কোনো রকম বাতানুকূল ব্যবস্থা নেই, সম্পূর্ণ জেনারেল সিট থাকছে 4টে এবং 12টা স্লিপার কোচ। এই মুহূর্তে এখানে অনুষ্ঠানের একেবারে তোড়জোড় চলছে, কারণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই প্রক্রিয়া এগোবে এবং সব থেকে বড় বিষয়, এই সম্পূর্ণ ট্রেনটি একেবারে অন্যভাবে সুসজ্জিত। এই ট্রেনের দেখাবো আমি, মেধা কোচ রয়েছে এবং পাইলট তারাও কিন্তু রেডি হয়ে গেছেন। তার সঙ্গে সঙ্গে বাকি ট্রেন পরিষেবাটাও আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি সেই ছবি আপনি দেখতে পারবেন এবং সব থেকে বড় বিষয় এই সম্পূর্ণ ট্রেনটিকে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ভাস্বতী। সেই ট্রেনের সফরটা আমি একবার করাতে বলবো দিলীপদাকে। এখানে সম্পূর্ণভাবে কড়া নিরাপত্তায় মনে রাখা হয়েছে এই অমৃত ভারত ট্রেন, যেটা পুশ-পুল সিস্টেমের মাধ্যমে চলবে এবং সামনে এবং পেছনে দুটো ইঞ্জিন ব্যবস্থা রয়েছে। সব থেকে বড় বিষয়, এই ট্রেনের সব থেকে ভালো বিষয়, টোটাল এই ট্রেনটা ICF এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে তৈরি করা হয়েছে, যার জন্য একেবারে ইন্ডিয়ান ট্রেন বলা যায়। ভেতরটা একদম কিরকম সাজানো হয়েছে একটু দেখবো। এই মুহূর্তে আমি রয়েছে একটা জেনারেল কোচে। অন্যান্য জেনারেল কোচের থেকে একেবারে আলাদা এই অমৃত ভারত এক্সপ্রেস। অনেক বেশি স্পেস রয়েছে এখানে, উইন্ডো রয়েছে, একটা গ্লাস উইন্ডো, তার সঙ্গে সঙ্গে একটা স্লাইডিং ডোর, চার্জিং ফ্যাসিলিটি, মোবাইল হোল্ডার, যেগুলো সাধারণত সাধারণ ট্রেনগুলোতে যে সাধারণ জেনারেল সিট থাকে তাতে দেখা যায় না। আরও একটা বিষয় দেখাবো, যাত্রী সুরক্ষার জন্য প্রত্যেকটা কোচে সিসিটিভি রয়েছে। দিলীপদাকে দেখাতে বলবো, পেছনে সিসিটিভিটা রয়েছে এখানে, সেই ছবিটা। এবং এখানে একটি নেম প্লেটও রয়েছে যেখানে দেখানো যাবে যে কত স্পিডে চলছে ট্রেনটি এবং কোথায় থামবে, কোন স্টেশনে দাঁড়াবে, পরবর্তী স্টেশন কি, সেই সমস্ত ইনফরমেশন যাত্রীদের জন্য তুলে ধরা হবে। এই মুহূর্তে জেনারেল কোচটা দেখাচ্ছি, এর পাশাপাশি আমরা স্লিপার কোচেও যাব, কারণ এই ট্রেন বলা যায় যে বন্দে ভারতের পর একটা অন্য নতুনত্ব যাত্রীদের জন্য থাকছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু এই ট্রেন চালু হবে। বহু মানুষ এখানে অপেক্ষমান। 4টি কোচ রয়েছে জেনারেল, তারপর স্লিপার কোচ, বেশ কিছুটা যেতে হবে। আমি অন্যান্য যাত্রীদের সাথে একটু কথা বলে নেব, কিরকম লাগছে তাদের এক্সপিরিয়েন্স, কিরকম, কেমন লাগছে? ভালো। প্রথম অমৃত ভারত, খুব ভালো লাগছে। মোদিজিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রেন বের করার জন্য। যাবেন আজকে? আমরা তো স্কুলের তরফ থেকে যাচ্ছি ফারাক্কা পর্যন্ত। দেখো, এই ট্রেনটা আজকে তো ইনোগ্রেশন রান চলছে, তার সঙ্গে সঙ্গে এই ট্রেন রোববার করে ছাড়বে। 7 তারিখ থেকে এর কমার্শিয়াল রান শুরু হচ্ছে এবং তারপর এই ট্রেন মঙ্গলবার পৌঁছাবে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। সেক্ষেত্রে অনেক যাত্রী রয়েছেন। কেমন লাগছে বলো? কত দূর অব্দি যাবে? ফারাক্কা পর্যন্ত যাবে। এখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা এই ট্রেনের প্রথম এক্সপিরিয়েন্স করতে চাইছেন। তুমি দেখতে পাবে এখানে অমৃত ভারতের প্ল্যাকার্ড নিয়ে অনেকে ঘুরছেন। একেবারে বলা যায় যে সাজো সাজো অবস্থা এই মুহূর্তে মালদা টাউনের, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাগ অফের যে প্রক্রিয়া সেটা শুরু হবে এবং স্লিপার কোচের দিকে যাচ্ছি, সেই ছবি দেখাবো। এই মুহূর্তে D3 সামনে আমরা রয়েছি। স্লিপার কোচ, সেটার এক্সপিরিয়েন্স কিরকম সেটা দেখানোর চেষ্টা করছি আমি।
বলা যায় ভাস্বতী এই অমৃত ভারত ট্রেন বন্দে ভারতের পর অন্যতম একটা মাইল ফলক তৈরি করতে চলেছে, কারণ সাধারণ যাত্রীদের জন্য এই ট্রেন যথেষ্ট মাত্রায় উন্নত পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। এবং সব থেকে বড় বিষয়, এই সেমি হাই স্পিড ট্রেন অনেক কম সময় এবং কম ফেয়ারে এতটা ডিস্টেন্স কভার করবে। স্লিপার কোচের সামনে আমরা রয়েছি এই মুহূর্তে, সেই সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আমি করাবো এই মুহূর্তে। অনেক বেশি স্পেস থাকছে এই ট্রেনগুলোতে। স্লিপার কোচে আমরা এই মুহূর্তে রয়েছি ভাস্বতী, তুমি দেখতে পাবে প্রত্যেকটা কোচ অনেক বেশি স্পেসিয়াস। তুমি সাধারণত আমরা যে স্লিপার কোচে যাত্রা করি তার থেকে একেবারেই আলাদা। প্রত্যেকটা স্লিপার কোচের সামনে এখানে দেখো বটল হোল্ডার থাকছে, তার সঙ্গে সঙ্গে ওপরে জিনিস কিছু ক্যারি করার জন্য যদি কেউ রাখতে চান সেই ব্যবস্থা থাকছে। অনেক সহজে এই স্লিপার কোচগুলোতে হাঁটাচলা করা সম্ভব। যাত্রীদের জন্য একটা বিশাল ব্যবস্থা, 3 ডেকারের এই স্লিপার কোচ, এবং মিরর, উইন্ডো, প্রত্যেকটা সিটের সঙ্গে 2টি করে চার্জিং পয়েন্ট, কারণ মোবাইল এখন প্রত্যেকের হাতে হাতে, তাই এতটা পথ যেতে যাতে অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা থাকছে। প্রায় 38টা স্টেশনে দাঁড়াবে এই অমৃত ভারত এক্সপ্রেস। বোঝাই যাচ্ছে যে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা রয়েছে এই ট্রেনে, এবং মালদাবাসী এবং আমাদের রাজ্যের কাছে প্রথম এই অমৃত ভারত এক্সপ্রেস, সবাই রাজ্যবাসী কিন্তু যথেষ্টই খুশি। ধন্যবাদ জানাবো শাশ্বতী রায়, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে মালদা থেকে। যে ছবি আমরা তুলে ধরলাম, অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন ভার্চুয়ালি প্রধানমন্ত্রী। আর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বছরের শুরুতেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অযোধ্যা স্টেশনের খোল নলচে বদলে ফেলা হয়েছে, এবং শুধু তাই নয়, অযোধ্যা স্টেশনের নাম বদলে ফেলে অযোধ্যা ধাম করা হয়েছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উত্তরপ্রদেশ থেকে মনীষ তিওয়ারি। मनीष, वर्चुअली उद्बोधन যেরকম করবেন প্রধানমন্ত্রী, लास्ट मिनट का प्रिपरेशन का तस्वीर क्या है? जी बिल्कुल, जिस प्रकार से आज करीब 10:50 पर जो है पीएम जो है अयोध्या पहुंचेंगे, और सबसे पहले करीब 11:15 बजे जो है उनके द्वारा जो है हरी झंडी दिखा करके जो है जो अमृत भारत एक्सप्रेस ट्रेन है उसको जो है हरी झंडी उनके द्वारा दिखाई जाएगी, ओपनिंग की जाएगी। उद्घाटन के तौर पे अगर देखा जाए तो अयोध्या रेलवे स्टेशन का नाम बदलकर रेलवे धाम रखा गया है। उसकी ओपनिंग जो है प्रधानमंत्री के द्वारा जो है 11:15 पर की जाएगी, 11:15 AM। और उसके बाद जो है प्रधानमंत्री का जो दूसरा उद्घाटन है वहाँ का जो एयरपोर्ट है, इंटरनेशनल एयरपोर्ट, जिसे महर्षि वाल्मीकि के नाम से रखा गया है, करीब 12:15 PM पर जो है उसकी ओपनिंग जो है प्रधानमंत्री के द्वारा की जाएगी। उसके बाद जो है करीब 1 बजे जो है प्रधानमंत्री के द्वारा जो है करीब 16,000 करोड़ की योजनाएं जो अयोध्या के लिए, बाकी आसपास के जिले जो अयोध्या से जुड़े हुए हैं उनके लिए जो है उनके द्वारा जो है उसकी ओपनिंग की जाएगी। तो कहा जा सकता है जिस प्रकार से 22 जनवरी को राम मंदिर का उद्घाटन है, उद्घाटन के चलते आज प्रधानमंत्री का ये दौरा पहला दौरा है, और जिस प्रकार से जो है देखा जा सकता है कि रेलवे स्टेशन और साथ ही एयरपोर्ट और बाकी अन्य योजनाओं का जो है प्रधानमंत्री के द्वारा जो है ओपनिंग की जाएगी। साथ ही जो अमृत भारत ट्रेन है वो जो ट्रेन है वो दिल्ली के आनंद विहार से जो है चलेगी दरभंगा तक, जो लखनऊ होते हुए अयोध्या में 5 मिनट के लिए रुकेगी, और फिर वो दरभंगा या कहा जा सकता है कि बिहार के लिए रवाना होगी। तो ये इस ट्रेन की आवाजाही के दौर में देखा जा सकता है कि ट्रेन का जो अगर जब वो बिहार से के दरभंगा से चलेगी तो वो अयोध्या जो है करीब 2:30 बजे के आसपास पहुंचेगी और 5 मिनट का वहां पर स्टे लेगी। उसके बाद वो लखनऊ होते हुए आनंद विहार जाएगी। जब वो आनंद विहार से 3 बजे वहां से चलेगी तो लखनऊ से अयोध्या पहुंचेगी करीब 1:15 पे। तो कह सकते हैं पूरा रूट जो है फिक्स कर दिया गया है, जिसका जो है आज प्रधानमंत्री के द्वारा इस ट्रेन की ओपनिंग की जाएगी, हरी झंडी दिखाई जाएगी। माना जा रहा है कि प्रधानमंत्री कुछ दूर तक उसमें ट्रेन में बैठ भी सकते हैं, बाकी जो उनके कार्यकर्ता हैं उस ट्रेन में मौजूद रहेंगे। तो कह सकते हैं कि एक जो पूरी योजना और परियोजनाएं जो तैयार की गई हैं अयोध्या को लेकर के, तो वो आज पीएम के द्वारा जो है उसके शिलान्यास किए जाएंगे कुछ जगहों के, और साथ साथ इन चीजों का उद्घाटन किया जाएगा। वहीं पर साफ तौर से कहा जा रहा है जिस प्रकार से विपक्षी दल भी इस पूरे मुद्दे
को लेकर के साफ तौर से उनका ये कहना है कि जिस प्रकार से भव्य ये तैयारी की जा रही, तो लोकसभा चुनाव को जोड़ते हुए इस पूरे मामले को देखा जा रहा है। तो कहा जाए जिस प्रकार से प्रधानमंत्री और उत्तर प्रदेश के मुख्यमंत्री लगातार सबसे अहम कह सकते हैं कि अयोध्या अहम मुद्दा है, राम मंदिर का उद्घाटन, जिसको लेकर के जो है पूरी तैयारी के साथ এবং আজ অযোধ্যায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই জায়গা থেকে কিন্তু যথেষ্টই তৎপরতা এই মুহূর্তে প্রশাসনের তরফে। আর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। বড়দিনের পর রাজ্য থেকে শীত একেবারে উধাও। সকালে এবং বিকেলের দিকে শীতের আমেজ পাওয়া গেলেও দুপুরে কার্যত শীত উধাও। তবে শীত কবে জাঁকিয়ে পড়বে জানবো। আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে, শুভ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভ্রজিৎ, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে কি জানা যাচ্ছে, বড়দিনের পর থেকে রাজ্যে শীত উধাও? দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো, বড়দিনের পর থেকে রাতে এবং সন্ধ্যার দিকে বা ভোরের দিকে শীত থাকলেও বেলা বাড়লেই কিন্তু শীত উধাও হয়ে যাচ্ছে। এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা এইরকমই থাকবে। তবে 31 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কিছুটা হলেও কমবে। তবে মোটের ওপর যেমনটা জানানো হচ্ছে যে এই যে তাপমাত্রা এখন চলছে সেই তাপমাত্রায় কিন্তু বজায় থাকবে আগামী 5 দিন। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে দার্জিলিং বা কালিম্পংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে 31 তারিখ থেকে 2 জানুয়ারি পর্যন্ত, এবং কিছুটা তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। পাশাপাশি পূবালি হাওয়ার কারণে কিন্তু এই যে কুয়াশা দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় কুয়াশার দাপট একটা রয়েছে হালকা থেকে মাঝারি, সেই কুয়াশার দাপট সেই কারণে চলছে। এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এই উত্তর পশ্চিমে যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে কিন্তু আবহাওয়াবিদরা যেমনটা মনে করছে এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। ভাস্বতী, একেবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দফতর যেমনটা জানাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু কোনো রকম ভাবে আবহাওয়ার যে পরিবর্তন, অর্থাৎ জাঁকিয়ে শীত পড়ছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি অন্যদিকে আমরা নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ দক্ষিণবঙ্গে যেরকম আবহাওয়ার পরিবর্তন এখনই হচ্ছে না, জাঁকিয়ে শীত পড়ছে না, উত্তরবঙ্গে ঠিক কি ছবি, কারণ সেখানে পার্বত্য এলাকাগুলোতে কিরকম আবহাওয়া রয়েছে বিস্তারিত জানবো। রীনা কুমার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। রীনা, উত্তরবঙ্গে কি ছবি, কারণ দক্ষিণবঙ্গে তো জাঁকিয়ে শীত এই মুহূর্তে পড়ছে না আলিপুর আবহাওয়া দফতর যেমনটা জানাচ্ছে। একেবারে ভাস্বতী, দেখো প্রতি বছর উত্তরবঙ্গে যেরকম জাঁকিয়ে শীত লক্ষ্য করা যায়, এবছর কিন্তু তার একেবারে উল্টো চিত্রই বলা যেতে পারে। কারণ ডিসেম্বর প্রায় শেষ, নতুন বছরও আসতে চলেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু তেমন ভাবে শীতের দেখা মেলেনি পাহাড় বা যে সমতল এলাকাগুলো রয়েছে সেখানেও। এবং যে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, খবর অনুযায়ী কিন্তু জানা গেছে যে আগামী অর্থাৎ নতুন বছরে যে পাহাড়ের যে উঁচু এলাকাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের দেখা মিললেও সমতলের ক্ষেত্রে কিন্তু যে রয়েছে সেরকম জাঁকিয়ে শীত অনুভূত নাও হতে পারে। তবে দার্জিলিং কালিম্পং জেলাগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে সেখানে শীতের দেখা মিললেও সমতলের ক্ষেত্রে কিন্তু একেবারেই উল্টো থাকবে। সেখানে কিন্তু কোথাও কোথাও শীত অনুভূত হলেও তেমন ভাবে যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে, নতুন বছরের শুরুতে যেভাবে জাঁকিয়ে শীত লক্ষ্য করা যায় সেরকম কিন্তু এই বছর কিন্তু থাকছে না। এবং ঠিক তেমনটাই কিন্তু দেখাও যাচ্ছে, কারণ যেটা জানালাম যে ডিসেম্বর প্রায় শেষ, তবে এখনো পর্যন্ত কিন্তু সমতল অর্থাৎ শিলিগুড়ি বা তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তেমন ভাবে শীত অনুভূত হচ্ছে না। সকাল থেকে কিন্তু ঝলমলে রোদ রয়েছে আকাশে, বিকালের পর কিছুটা তাপমাত্রা কমলেও তেমন ভাবে যে শীতের অনুভূতি তা কিন্তু এখনো মিলছে না। ভাস্বতী, রীনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে পর্যটকরা যারা যাচ্ছেন তুষারপাতের যে বিষয় রয়েছে সেইটা উপভোগ করতে এই মুহূর্তে পারছেন না তারা। একেবারেই দেখো, এই শীতের মরশুমে কিন্তু পর্যটকদের একটি বিশেষ আকর্ষণই থেকে থাকে যে উত্তর সিকিম বা যে দার্জিলিং এর উঁচু জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তুষারপাত দেখার জন্যই বিশেষ করে পর্যটকদের ঢল নামে প্রত্যেক বছরই। তবে এবছরে যেখানে আমরা দেখেছি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু যে সান্দাকফু রয়েছে সেখানে কিছুটা তুষারপাত দেখা মিলে, ফলে সেই সময় কিন্তু পর্যটকরা অনেক উৎসাহের সাথে পাহাড় আরো বেড়াতে এসছেন, পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে। তবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পর্যটকদেরও বলা যেতেই পারে যে মন ভার
ছাড় রয়েছে, কারণ এই যে নিউ ইয়ার বা 25শে ডিসেম্বরের বড়দিনে তারা কিন্তু অনেকটা আশা থাকে যে পাহাড়ে আসলে তুষারপাতের দেখা মিলবে। তবে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত তেমনটা কোনো যে আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু কোনো রকম খবর নেই তুষারপাতের। তবে হ্যাঁ, যেটা জানালাম যে মাঝারিভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও যে পাহাড় জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন বছরে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো। রীনা কুমার আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে ছিলেন। যেমনটা রীনা জানাচ্ছিল যে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু জাকিয়ে যে শীত, সেই শীতের সম্ভাবনা নেই, পাশাপাশি তুষারপাতেরও কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা নেই। সুতরাং পর্যটক যারা দার্জিলিং এ যাচ্ছেন তারা কিন্তু তুষারপাত মিস করছেন, কারণ এখনো পর্যন্ত জাকিয়ে শীতের কোনো রকম পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।